ভাবুন যে শাকিব খান মোশাররফ করিম একসাথে, সেখানে হয়তো কেমিও দিয়ে যাবে আফরান নিশো, মানে ওই বিক্রমের রোলেক্সের মতো। নিশো ভাই এসে 5 মিনিটে পুরো হল কাঁপিয়ে দিয়ে যাবে। কিচ্ছু আপনি শুধু ভাবেন যে ওটা কেউ জানবি না নিশো ভাই আছে এখানে। ধরেন এক সিনেমায় দুজন পোস্টারে, আপনি এই সিনেমার কিচ্ছু লাগবে, আপনার কি লাগবে বলেন, মাঝখানে মোশাররফ করিম ক্যামিও দিল। এগুলো যদি হয় আপনি বিশ্বাস করেন, এই যে বলেন না 2 ঈদে সিনেমা হয়, ফেস্টিভ্যাল লাগবে না, রিলিজ ডে হবে ফেস্টিভ্যাল। আপনি খালি বলে দিন না আজকে আমাকে যে কেউ বলে দিক যে এরকম দুজন একসাথে হবে, সেই সময়ে যে কোনো বড় ছবি আসুক, যে কোনো বড় ছবি আপনি দেখবেন পাত্তা পাবেন। কারণ ভাইয়া যেহেতু আমাদের এখনো কোনো প্রডিউসারকে ডিরেক্টরটা বলতে পারে না যে আমি আপনাকে 3 টাইমস ব্যাক দিব, রাইট, বা টেবিল ক্যাশ আসবে আপনার, যেহেতু ওটা মার্কেটটা ওইভাবে না, তো সেই জায়গা থেকে তো ডিরেক্টর তো আসলে এক ধরনের অনুরোধ করে যে ভাই আপনি এটা করুন, ভালো হবে। তোমরা যে পরিমাণ ডেডিকেশন নিয়ে কাজ করো, শুধু তুমি না, সঞ্জয় সমাদ্দার, রায়হান রাফি, রেদন, রনি তো অনেকদিন পরে কামব্যাক করলো, হিমেল আশরাফ, ইভেন অনন্য মামুন যে পরিশ্রম, ওর ছবি হয় না, একটা ছবি কাজ করে না, আমাকে ভালো লাগে না, কিন্তু ওর যে পরিশ্রম, এই ডেডিকেশনটা আছে। কিন্তু বাংলাদেশি ফিল্ম যারা স্টার, যাদের নিয়ে কাজ করো, তারা তো বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় সিনিয়র অনেক নির্মাতা কর্মীরা বলে যে এরা টাকা ছাড়া কিছু বোঝে না। নাম ধরে ধরে অনেকে বলে যে মিম 10 লাখের নিচে নামে না, সিয়ামের একটা ফিক্স থাকে, শুভর একটা বড় অঙ্ক ছাড়া নামতে চায় না। তো বাংলাদেশের ডেডিকেশন নাই কেন অনেক ইয়াং আর্টিস্টদের? এবং এখানে মন্তজুজ্জামান আকবর বলেছেন, হান্নান ভাই বলেছেন, এখানে সোহান ভাই বলে গেছেন, ইভেন সিনিয়র বাদ দাও, অনেক প্রডিউসাররা এসে বলে গেছেন যে তারা যদি ফিল্মটাকে আসলে লাভ করে না, তারা শুধু এক অর্থে টাকা গুছিয়ে নিয়ে ব্যাংকে ডিপোজিট করতে এসছে। এবং এই স্টারডম যতদিন আছে, কারণ বাংলাদেশের ফিল্মটাও স্টেবল না, তার বুঝে গেছে যে এখান থেকে যতটুকু পারি গুছায়নি। আমরা তো একসময় শুনেছি যে মান্না ভাই, কিছু রিসেন্ট মান্না ভাই আমিও পেয়েছি, মান্না ভাই তো অনেক ফিল্ম বলে গেছে, ব্ল্যাঙ্ক চেক দিয়ে গেছে যে আমি এটা ছবিটা করব, ছবিটা ফ্লপ হলে টাকা দিয়েন না, যদি হিট হয় আমার টাকা আমারে দিয়েন। এরকম একটা উদাহরণ কি বাংলাদেশে? সাকিবের কথা বাদ দিলাম, সাকিব তো ডিক্লার্ড হিট, বা কি বাইরে একটা আর্টিস্ট বলেছে তোমাদের, মানে তোমাদের কলিগদের বলেছে? সেই প্রেমটা কি আছে? তা আমি জানি এই প্রশ্নের উত্তরটা দেয়া তোমার জন্য খুব কঠিন না, কিন্তু হ্যাঁ, মানে কিন্তু নাম না ধরে তুমি কি বলতে চাও? আমি বলতে চাই আপনি যেটা বললেন যে আমি রেফারেন্স দিয়ে বললাম, একদম ডিক্লার্ড, আমার ভিডিও বাইট আছে। হ্যাঁ, তো আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে ধরুন একজন নির্মাতা যখন কোনো আর্টিস্টের কাছে গল্প নিয়ে যান, সেই নির্মাতা কিন্তু একটা স্বপ্ন নিয়ে যান অবশ্যই একজন আর্টিস্টের কাছে, যে কেউ হোক। স্বপ্নটা কি আসলে? যে একটা সিনেমা বানানো স্বপ্ন। তো সেই আর্টিস্ট তো তারও তো জীবিকা আছে, তারও এটা রুটি রুজি, তো এটা রেসিপ্রোকাল, মানে আমারও যেমন প্রয়োজন থাকে তাকে প্রয়োজন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা প্রজেক্ট যদি এমন হতেই পারে বাংলাদেশের কনটেক্সটে, যেহেতু মার্কেটটা এখনো মানে অতটা স্টেবল না, যেহেতু কোনো সিনেমা ওয়ার্ক করে, কোনো সিনেমা একদমই করে না, সেই জায়গা থেকে যদি ওরকম একটা জায়গায় যাওয়া যায় যে না আমরা আসলে এরকম সার্টেন রেমুনারেশন বা কোনো কিছুকে, যেহেতু আমরা জানি যে এখনো ওইরকম মানি ব্যাকের গ্যারান্টি নাই, রাইট, তো যদি ওরকম একটা ওপেন জায়গায় থাকা যায় যে ঠিক আছে এই গল্পটা বানাতে কত লাগবে, আমরা সবাই ইনকর্পোরেট করে কত 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 সহজে এবং কত কমে জিনিসটাকে এক্সিকিউট করতে পারি। এবং আপনি যেটা বললেন যে যদি সেটা গল্পে ডিরেক্টর এসে যদি বিশ্বাস করে, তাহলে এখন তো সিনেমা বিক্রির অনেক জায়গা আছে, মানে ওটিটি আছে, স্পন্সরশিপ আছে, এই সে আছে। তো সেটা যদি কেউ, আমার মনে হয় যদি এরকম একটা মিউচুয়াল জায়গায় আসা যেতেই পারে যে রেমুনারেশনের থেকেও বড় কথা আমরা এই প্রজেক্টটা, এই সিনেমাটা, এই এই স্বপ্নটাকে আমরা এক্সিকিউট করতে চাই কিনা বড় পর্দায়। আমাদের মানে সেই জায়গাটা আমরা যদি মোর ফোকাস, এই সহযোগী পরায়ণ মনোভাব প্রয়োজন, খুব জরুরি, মানে খুব জরুরি। এবং এটা হলেই একজন ডিরেক্টর মোটিভেটেড হবে। কারণ আমি বলি, কারণ ভাইয়া যেহেতু আমাদের এখনো কোনো প্রডিউসারকে ডিরেক্টরটা বলতে পারে না
যে আমি আপনাকে 3 টাইমস ব্যাক দিব, রাইট, বা টেবিল ক্যাশ আসবে আপনার। যেহেতু ওটা মার্কেটটা ওইভাবে না, তো সেই জায়গা থেকে তো ডিরেক্টর তো আসলে এক ধরনের অনুরোধ করে যে ভাই আপনি এটা করুন, ভালো হবে, একটা একটা বলতে হয়, এবং তখন তাকে স্পন্সরশিপ নানান কিছু নিয়ে তাকে বলা হয়। তো সেগুলো বলে সে একটা জায়গায় যখন একটা সিনেমা যখন সে প্রায় গুছিয়ে আনে, তখন তাকে আসলে আর্টিস্টদের একটা হেল্প সে আশা করে মনে, সে কখনো বলে কখনো বলে না, কিন্তু সে চায় যে আর্টিস্টটা তাকে কোঅপারেট করুক। রাইট রাইট। 2 দিন শুটিং বেশি লাগলে আর্টিস্টটা বলুক যে ভাই চিন্তা করবেন না, আসি তো, একদমই, মানে সেটা আরো শক্তি পায়। সেটা কোন ডিরেক্টরের তো কেউ নেই, মানে যেহেতু ওই অনেকে বলে যে বাংলাদেশ ফিল্মে নাকি ডিরেক্টর আর প্রডিউসার ছাড়া বাকি সবাই টাকা করতে পারে। এখন তো প্রিয়তমা তো খুব ভালো বিজনেস করেছে, সেটা একটা গাড়ি পাইছে, হ্যাঁ সবসময় সত্য না, কিন্তু হ্যাঁ মানে ওই যে বললাম যে সেটা, কিন্তু সেটা তো আসলে এটা খুবই মানে আমাদের জন্য দুঃখের আর কি, এমনও হাসি আছে বেদনায় ভরা সেটা, কিন্তু হ্যাঁ মানে সেটা তো হওয়া উচিত না। কারণ ধরুন একজন ডিরেক্টরই জানেন আসলে ফিল্মটা কি হবে, একদম। সেটা তো সত্যজিৎ রায় উনি বলে গেছেন সেই মানুষটির কথা, যে একটা সিনেমা যখন, সত্যি কথা বলতে কি, একটা সিনেমা একজন ডিরেক্টর ভাবা থেকে শুরু করে রাইটিং এবং শেষ করে ওটাকে রিলিজ অবধি নিয়ে যেতে তার যে জার্নি, সেটা কিন্তু ভীষণ কষ্টকর জার্নি। অবশ্যই সেই সময় আপনি দেখবেন আর্ট ডিরেক্টর আর্ট করেও দেখবেন আরেকটা সিনেমায় আর্ট ডিরেকশন দিচ্ছে, সিনেমাটোগ্রাফার হয়তো এই জার্নির মধ্যে আরো 2টো সিনেমায় কাজ, খুব স্বাভাবিক, সবগুলো কম্বাইন করে যে একটা এটা ডিরেক্টর কিন্তু শেষ করতে হয়, কিন্তু শেষ ওই হলে রিলিজের পরে ওই মানে হলে গিয়ে অডিয়েন্স রিয়াকশন পর্যন্ত সে দেখতে চায়, মানে তাকে থাকতে হয় পুরো জার্নিতে। কিন্তু আপনি ধরুন এর বাকি টেকনিশিয়ানরা কিন্তু আরো 5টা কাজ মাঝখানে করে ফেলেছেন। সো ডিরেক্টরদের এই জার্নিটা কে সবাইকে রেসপেক্ট করতে হবে এবং করা উচিত। যে মাল্টিকাস্টিং এর বিষয় আসছে যে বাংলাদেশে নাকি কখনোই সম্ভব না, এবং অনেকেই বলে গেছেন, আমিও নিজেও দেখি প্রমাণ পাই যে বাংলাদেশে কি কখনো সম্ভব যে ছোট্ট একটা ক্যামিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ চরিত্র, এটা একদম কোনো সুপারস্টারকে, বা সুপারস্টার তো 1-2 জন ছাড়া নাই, বা কোনো প্রতিষ্ঠিত তারকাকে বুঝিয়ে সম্ভব। ধরা যাক চঞ্চল চৌধুরীর কোনো ছবিতে বলা হলো শাকিব খানকে যে 3 মিনিটের একটা ক্যামিও, একটা চরিত্র করে যান, বা শাকিবের ছবিতে 3 জন হিরো হঠাৎ করে ঢুকবে, আরিফিন শুভ, সিয়াম, বা আরেকজন চঞ্চল ভাই বা মোশাররফ করিম। সেটা সম্ভব বাংলাদেশে? তুমি ডিজাইন করতে পারো বা সাহস করতে পারো? আমি নিজে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে যদি এটা হতো, যদি এটা কেউ, তারা যদি এরকম, শিল্পীরা তো কখনো ইনসিকিউর হবে না, সেটাই, মানে এটা যদি করতে পারতাম, মানে উচিত না, মানে একজন আমার টিমের অনেকে ছবি দেখে না, বাংলা ছবি দেখতে চায় না, আর সবাই যেতাম, কিন্তু মানে আচ্ছা ওই ছবিটা দেখতে চাইতে হবে। আমি বলি যেমন ধরুন আরিফিন শুভ ভাইয়ের সাথে যদি আমি শাকিব ভাইয়ের কথা, মানে যেহেতু শাকিব ভাইয়ের, যেহেতু তার কথা, মানে তিনি ধরুন, হ্যাঁ ধরুন শাকিব খানের সাথে ধরুন আমার সিনেমায় প্রপার সম্মান দিয়ে মোশাররফ করিম, আপনি দেখতে যাবেন না? মানে উপায় আছে না যে না মাসে তো ছুটি নেবে, মানে মানুষজন, আপনি খালি ভাবুন যে মোশাররফ করিম একসাথে, সেখানে হয়তো কেমিও দিয়ে যাবে আফরান নিশো, মানে ওই বিক্রমের রোলেক্সের মতো, নিশো ভাই এসে 5 মিনিটে পুরো হল কাঁপিয়ে দিয়ে যাবে। তো এটা তো ক্যাম্পেইন লাগবে না বেশি কিচ্ছু, আপনি শুধু ভাবেন যে ওটা কেউ জানবি না নিশো ভাই আছে এখানে, মানে বুঝছেন, শাকিব খান মানে 500 থেকে ক্যাম্পেইন শুরু হয়ে যাবে, শাকিব খান আফরান নিশো এক সিনেমায়, দুজনে ধরেন এক সিনেমায় 2 জন পোস্টার, আপনি এই সিনেমার কিচ্ছু লাগবে, আপনার কি লাগবে বলেন, মাঝখানে মোশাররফ করিম ক্যামিও দিল, এক্স্যাক্টলি, আমি বলছি মানে গোপন ভাবে, হ্যাঁ মানে কেউ জানবে না এসে, মানে এগুলো যদি হয়, আপনি বিশ্বাস করেন, এই যে বলেন না 2 ঈদে সিনেমা হয়, ফেস্টিভ্যাল লাগবে না, রিলিজ ডে হবে ফেস্টিভ্যাল। আমি সেটাই মনে করি, তখন কিন্তু শাহরুখ খানের ছবির সাথেও ফাইট দেওয়া সম্ভব, কেন না? মানে আপনি খালি বলে দিন না, আজকে আমাকে যে কেউ বলে দিক যে এরকম 2 জন একসাথে হবে, সেই সময়ে যে কোনো বড় ছবি আসুক, যে কোনো বড় ছবি আপনি দেখবেন পাত্তা পাবে না,
কিন্তু তাদের নাকি দুটো গান থাকা লাগে, ফাইট সিন কত সিকোয়েন্স গুনতে নাকি ক্লান্ত হয়ে পরবর্তীতে কেন মাপ চাইবে দেন হতো। সিনেমায় তো আসলে ওরকম না, সিনেমায় একটা সিনও তো বিক্রমে তো কেউ ফাহাদ ফাসিলকে মনে রাখিনি ওইভাবে, রেখেছে কিন্তু রোলেক্সকে, মানে সুরিয়াকে, তাই তো। তো আমি বলছি যে সিন একটা হতে পারে, সত্যি সেই সময়টা সম্ভব না এখন পর্যন্ত, কিন্তু মানসিকতা বদলাতে হবে, এটাই তো তোমার বলা। না হ্যাঁ, মানে আমার মনে হচ্ছে যে শিল্পীরা, আমি একটাই রিকোয়েস্ট করবো যে তারা যদি এগিয়ে আসেন, এবং ডিরেক্টর চাইলে পারবেন না, এবং ডিরেক্টর অ্যাপ্রোচ করতে পারেন। হ্যাঁ, এই ডিরেক্টরকেও সৎ হতে হবে যে আমি যদি দুজন বড় স্টারকে অ্যাপ্রোচ করি, দুজনই যেন স্ক্রিনে সমান গুরুত্ব পায়, আমি যেন কাউকে ছোট না করি। আচ্ছা, মানে পোস্টার বা ডিজাইন সবকিছু সেই দায়টা কিন্তু ডিরেক্টরেরও আছে। সো আমি আসলে এমন যেন না হয় যে তোমাদের আর্টিস্টরা তোমাদের এখনো ট্রাস্ট করতে পারছে না, মানে সেটা আমি সেই জায়গায় যাব না, বলছি আমি বলছি দায়িত্বের জায়গাটা ডিরেক্টরদেরও আছে। মানে দুটো বিষয় আসলে খুব ক্লিয়ার হলো আজকে, যে এই মাল্টিকাস্টিংটা খুব জরুরি, আর যে পয়সার জন্য মানে আকুলি বুকুলি হয়ে থাকা এবং পেশাদারিত্বের জায়গা, যে কাজের প্রতি আগ্রহের চাইতে বেশি আমার চেকটা কত ভারী হলো, সেই জায়গাটা আসলে বদলাতে হবে আমাদের। হ্যাঁ, মানে সেটা তো আসলে সবার জন্যই, মানে না হলে তো একটু। সেক্ষেত্রে তুমি আজকে আমরা 23-এ শেষ পর্যায়ে কথা বলছি, 33-এ যদি আমি বেঁচে থাকি, কোন পর্যায়ে আমরা দুজন বসতে পারি, মানে তখন ফিল্মটাকে বা সঞ্জয় কোন জায়গায় থাকতে চায়? মানে আমি যদি আরও 10 বছর বেঁচে থাকি, যদি আমি আরও অনেকগুলো ফিল্ম করার সুযোগ পাই, আমি আমার যারা পরবর্তী ফিল্ম মেকার তাদেরকে ইন্সপায়ার করতে চাই এটা বলে যে তোমরা ফিল্ম করতে এসেছো, বা আমার পরে যারা আসবে তারা যেন ফিল্ম মেকিংটাকে আর 5টা জবের মতো মনে না করে। এটা একটি ভীষণভাবে সেন্সিবল, ফিলোসফিক্যাল অ্যান্ড রেসপন্সিবল জব। এটা ক্রিয়েটিভ জব না শুধুমাত্র, কারণ এখানে একজন ফিল্ম মেকার তার সময়ের কথা বলে যায়। সেলফ রেসপেক্ট, ডিগনিটি, এই শব্দগুলো একজন ফিল্ম মেকারের সঙ্গে খুব জরুরি শব্দ। এবং আমি যখন যদি আরও 10 বছর পর যদি বেঁচে থাকি, এবং সেখানে দেখতে চাইবো যে এই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যেন কখনো, মানে আমি বলছি একজন ডিরেক্টরকে প্রডিউসার ডেকে নেবেন, যোগ্য ডিরেক্টরকে, এবং ডেকে বলবেন যে আমি আসলে পরবর্তী সিনেমাটা আপনার সাথে করতে চাই। হ্যাঁ, এই ধরনের তো ডিরেক্টর তখন বলবেন যে আসলে আমাকে তো আরো দুজন বলেছে, তো আমি আসলে আপনাকে কমিট করতে পারছি না, আমি দেখি যদি তাদের সাথে আমার ব্যাটে বলে না হয় আমি আপনাকে জানাবো। মানে না সঞ্জয় আজ থেকে 20-22 বছর আগের যদি গল্পে আমরা ফিরি, 25 বছর আগের গল্পে ফিরি, তো কাজী হায়াতের বাসায় মাসে অন্তত 4-5 দিন কোনো না কোনো আর্টিস্ট যাইতো, এবং বাজার নিয়ে যাইতো, গিফট নিয়ে যাইতো যে পরবর্তী ছবিতে রাখেন। খোকন ভাইয়ের অনেক গল্প শুনছি, অনেক আর্টিস্ট ক্যারিয়ার পড়তে সময় গেছে যে আমার ফেরান। তো ডিরেক্টরের ওই দরজায় কতদিন নক হয় নাই, এটা তো আমরা ভুলে গেছি। আচ্ছা, ডিরেক্টর উল্টা খোঁজে, আচ্ছা আর্টিস্টদের ঠিকানা কোথায়, মানে কোন কফিতে বসা যায়। তো এই জায়গাটা উল্টাতে হবে আর কি, এই যে আমি বলছি দুই দিকেরই, এটা তো আসলে সম্মান, মানে একজন ছোট বড় হওয়া বিষয় না। একজন শিল্পী যখন মানুষের কাছে পৌঁছান, তার মানে তিনি তো তার পারফরমেন্স দিয়ে পৌঁছান, মানুষ তাকে ভালোবাসে। সেটা ব্যাপারটা খুব সহজ বলি, যে ক্যাপ্টেন অফ দ্য শিপ কেন বলা হয়, একজন যাত্রী তো আর যাই বলবে না যে ভাই এদিক দিয়ে গেলে আমি হুলারহাট বা পিরোজপুরে পৌঁছতে পারবো। এখন ওই যে নাবিক ও যায় যাত্রীকে বলছে আচ্ছা পিরোজপুর যাওয়ার পথটা কোথায়। না সেইটা না, কিন্তু এই বললাম প্রত্যেকের, মানে ওই প্রত্যেকের যে আমি সবসময় বলি কি, ফিল্ম মেকিংটাকে আর 5টা কাজের সঙ্গে হবে না, কারণ এটা তো একটা মানে কালেকটিভ আর্ট ফর্ম। তো এখানে না প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডিউটি আছে, প্রোডাকশন বয় থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত। সো ডিউটিটা না আমাদের প্রত্যেকের জব ডেসক্রিপশনটা জানতে হবে, যে আমার অ্যাজ এ ডিরেক্টর হোয়াট ইজ মাই জব ডেসক্রিপশন, একজন শিল্পীর কাজটা কি। এখন শিল্পী যদি মনে করে যে না আমি আসলে আমার কাজের বাইরে হাত দিব, সেটা কতটুকু দিবে সেটা নিশ্চয়ই হতেই পারে আর কি, এটা আমাদের ডিসকাশন হতে পারে, কিন্তু কতটুকু আমি এখতিয়ার, মানে শিল্পীর দরজায় কতটুকু ভিতরে আমি ঢুকবো, শিল্পী কতটুকু, সেটা আসলে ঠিক করে নিতে হবে, মানে আমাদের ওই পরিমিতি বোধ যেটা, সেটা খুব জরুরি আর কি। তো সঞ্জয়, আমাদের দেশে যারা অনুদান নির্ভর কাজ করেন, মানে অনুদান পান, তারা নাকি আসলে ফিল্মের লাইনের বাইরে আর কি, যারা পোড় খাওয়া ফিল্ম মেকার,
তাদের বাইরেই দেয়া হচ্ছে, এবং গত যদি 4-5 বছর ধরে ধরি সেটাই হয়। সত্যিকার অর্থেই মেজরিটি ফিল্ম মেকাররা কি অনুদান পাচ্ছেন, বা অনুদানটা আসলে কতটুকু কাজে লাগে? মানে অনুদান যারা পাচ্ছেন তারা নিশ্চয়ই একটা প্রসিডিউরের মধ্য দিয়ে একটাভাবে, মানে যেভাবে হয় আর কি, অনুদানের প্রসেস নিশ্চয়ই তারা, কিন্তু একজন ফিল্ম মেকার অনুদান পাবেন কি পাবেন না সেটা একজন প্রকৃত ফিল্ম মেকারের ক্ষেত্রে কখনো কনসার্ন না। আচ্ছা।